আমার মনে হয় কি যে এই ডক্টর ইউনূসের কিছু, কিছু জায়গায় উনি আসলে আমার ধারণা যে উনিও তো বয়স হয়েছে। আন্তর্জাতিক বিষয়গুলো দেখতে গিয়ে, অর্থনৈতিক এই বিষয়গুলো দেখতে গিয়ে উনি দেশের অভ্যন্তরীণ বিশেষ করে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এইসব মন্ত্রণালয়গুলোর ব্যাপারে উনার মনে হয় মানে সময় দেওয়ার সুযোগ কম। আমি মনে করি যে উনার আশেপাশে এই যে 'প্রথম আলো', 'ডেইলি স্টারের' যেই বলয় আসিফ নজরুলের যেই প্যারালাল আরেকটা গভর্নমেন্ট আসিফ নজরুল তৈরি করেছে, এই জায়গাটা দেখেন আমরা অনেক সমালোচনা করি। দেশের মানুষের আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে এর সমালোচনা ওর সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা কেউ করে না। তো আমি শুধু ছোট করে এতটুকুই বলব যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত যে উনার এই জায়গাগুলো ঠিক করা। উনার এই শেষ বয়সে এসে নিশ্চয়ই উনি ব্যর্থ হতে চান না। উনি যদি ব্যর্থ হতে না চান, এই জায়গাগুলো ঠিক করা দরকার যাতে এই প্যারালাল গভর্নমেন্ট তৈরি করে যারা আওয়ামী লীগ এবং ভারতের কালকে একটা কথা শুনলাম যে এই যে মামলাটা বাংলাদেশে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এই সেম মামলাটা আমাদের আপনার ইয়েতেও করার সুযোগ আছে আন্তর্জাতিক ইয়েতে আদালতে। তো ওইখানে করার জন্য আসিফ নজরুল দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না। তিনি কারণ হিসাবে বলেছেন যে এটা নাকি ওইখানে গেলে আমাদের দেশের অভ্যন্তরীণ এই তদন্তগুলোতে সমস্যা হবে, এখানে শাস্তি দিতে সমস্যা হবে। ওইটাতে হলে আমাদের এখানে সমস্যা কি? আন্তর্জাতিকভাবে যদি নাকি শেখ হাসিনাকে কোনোভাবে পানিশমেন্ট দেওয়া যায় বা বিচার করা যায়, সেটা তো আরো ভালো আমাদের জন্য। তারপরে কয়েকদিন আগে আপনি দেখেছেন যে এই যে সিলভিয়া থেকে শুরু করে আইন মন্ত্রণালয়টা তার নিজের ব্যক্তিগত সহকারী, এটা নিয়ে প্রতিদিনই বলি যে এই শামসুদ্দিন মাসুম যে ছিল হইলো এবিএম খায়রুল হকের পার্সোনাল সেক্রেটারি, তাকে সে তার কাছে এনে বসিয়ে রেখেছে এবং আইন মন্ত্রণালয়ে শুনুক। আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুল একদিন ডেকে গোপনে ওইখানকার কয়েকজন বিচারক এদের, তারপরে এই সচিব এদেরকে ডাকুক, ডেকে জিজ্ঞেস করুক কি অবস্থা। অনেক জায়গায় আছে একই লোকজন। তো এদেরকে যদি সরানো যায় আমার মনে হয় আরো বেশি ভালো হইতো, মানুষ আরো স্বস্তি পেত। এই তো আর কি। আর আমি বিএনপির ব্যাপারে সবচেয়ে যে বিষয়টা বলবো যে বিএনপির উচিত হবে যে সোশ্যাল মিডিয়াতে যেসব জিনিসগুলো এখন যাচ্ছে, যে মানুষ যেসব সমালোচনাগুলো করে, এইসব সমালোচনাগুলোর ব্যাপারে তারা আমার মনে হয় আরো বেশি সিরিয়াস হবে যে কোথায় কি হচ্ছে, আসলে কি সমস্যাটা হচ্ছে কিনা। কারণ সামনে তারেক রহমান কিন্তু বারবার একটা কথা বলেন যে সামনে নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন হবে বিএনপির জন্য। সো সেই কঠিন নির্বাচনটা তাদের যদি উতরাতে হয় তাহলে অবশ্যই তাদের যে অপোজিশন সেটাকে খুব স্ট্রং মনে করতে হবে। এটা মনে না করে যদি নির্বাচনে যায়, আমার মনে হয় ১৯৯১ সালের নির্বাচনে যেমন শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল, খালেদা জিয়া পরে প্রধানমন্ত্রী হন, আমার মনে হয় সেই পরিস্থিতি হয়ে যেতে পারে। তবে ইলিয়াস, আমার পর্যবেক্ষণ হচ্ছে জনাব তারেক রহমান তার যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো তার বাংলাদেশের নেতারা ঠিক ধরতে পারছেন না অথবা বুঝতে পারছেন না, এটা ডেপটা বুঝতে পারছেন না, এটার মেসেজটা ধরে কাজ করতে পারছেন। ধরেন একটা দলের প্রধানকে কিন্তু একটা ডিপ্লোম্যাটিক অবস্থানে সবসময় থাকতে হয়। মানে আপনি যেভাবে কথা বলি, ধরেন আজকে যদি আপনি কোনো একটা দায়িত্বে যান, আপনি এভাবে কথা বলতে পারবেন না। পিনাকির একটা দায়িত্বে গেলে এভাবে কথা বলতে পারবে না। আমরা এখন অনেক স্ট্রেইট কথা বলি, কিন্তু একটা দায়িত্বে যখন আপনি তখন আপনাকে একটা ডিপ্লোম্যাটিক অবস্থান নিতে হবে। এবং আপনি যেটা বলছিলেন শুধু আসিফ নজরুল পিএস না, প্রধান বিচারপতি যিনি পিএস, তারা তিন বন্ধু মিলে এখন সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয় চালাচ্ছে। আর আমরা অনেক কথাই বলছি, পিনাকিদের একটা কথা বলে না, ওই যে ইংরেজিতে যেহেতু বলছে নিশ্চয়ই ঠিকই কইছে। তো এখন আমার মনে হয় যে কিছু মানুষের মধ্যে এই জিনিসটা ছড়াইছে, আমরা যেহেতু কিছু বলছি নিশ্চয়ই এখানে কোনো অন্য উদ্দেশ্য আছে, নিশ্চয়ই আমরা নির্বাচনকে লম্বা করতে চাই, মানে নির্বাচনকে পিছাইতে চাই, নিশ্চয়ই আমরা মানে এরকম কিছু ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা চাই না বিএনপি ক্ষমতা আসুক, আমরা চাই না ক্ষমতা আসলে আমাদের সমস্যা কি? আমাদের তো কোনো সমস্যা নাই। আমরা তো বসে আছি যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা দেশে যাব। আমরা অদ্ভুত একটা সময় পার করতেছি এবং এগুলো বিএনপির লোকজন